নমস্কার বন্ধুরা, আবার আমরা শুরু করছি। আজকে একটা প্যাসেজ দেখছি। প্যাসেজের পর আমরা একটা কবিতা পাবো, তারপর আমরা প্যাডাগজি করব। তো আজকে আমরা এই সম্পূর্ণ সেটটা আমরা একটু কভার করব আরামসে আপনাদের সামনে। আমি কিন্তু তার আগে প্যাসেজটা পড়িনি একবারও, তো আপনাদের সামনে আমি খুঁজবো, তাই একটু আপনারা জিনিসটা বুঝবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এখানে আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথমে আমরা বারবার বলেছি যে প্যাসেজ করার সময় আমাদের যেটা ট্রিক ফলো করতে হয়, এটা হচ্ছে আমরা যখনই প্যাসেজ করব না কেন আমরা কিন্তু সরাসরি প্রশ্নে চলে যাব। আমরা প্যাসেজ পড়ব না। যদি প্যাসেজ পড়ি তাহলে কিন্তু অনেক সময় আমাদের নষ্ট হয়ে যাবে। তাই আমরা প্যাসেজ না পড়ে ডাইরেক্ট আমরা কি করব ভাই, প্রশ্নে চলে যাব। আর যখনই প্রশ্ন চলে যাব, প্রশ্ন থেকে আমরা কি করব, আনসারগুলা প্রশ্ন পড়ে তারপর আমরা প্যাসেজে গিয়ে খুঁজব, তখন কম সময়ে আমাদের কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা দেখি পারিতোষিক শব্দটির বিশেষ্য পদ কি। তো এই যে বিশেষ্য বিশেষণ এইগুলা হচ্ছে কি বাংলা ব্যাকরণের একটা পর্ব, একটা পার্ট। তো বাংলা ব্যাকরণগুলা কিন্তু আমরা প্যাসেজে পাবো না। এটা আমাদের নিজস্ব অভিমত দিয়ে বা নিজস্ব ব্যাকরণিক জ্ঞান দিয়ে আমাদের সলভ করতে হবে। তো এটা পারিতোষিক শব্দের বিশেষ্য পদ, কারেক্ট আনসার হবে পরিতোষ ইজ দ্য রাইট আনসার। পরিতুষ্ট হবে না, পারতন্ত্র হবে না, পারত্রিক হবে না, এটা কারেক্ট আনসার আমাদের হবে পরিতোষ ইজ দ্য রাইট আনসার। প্রথম প্রশ্ন গেল। আলোচ্য গদ্যাংশটিতে মূলত কোন বিষয়ের বর্ণনার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? এই যে গদ্য যেটা আছে এটা কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? তো এই প্রশ্নটার উত্তর জানতে গেলে আমাদের কিন্তু প্যাসেজে যেতে হবে। তো আমি অপশনগুলো আগে দেখি। এটা হচ্ছে অপশনগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। বিক্রম হেমব্রমের পাথরের মূর্তির মতো চেহারার বর্ণনা করা হয়েছে। বিক্রম হেমব্রমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, লেখকের একাকী সময় কাটানোর, নাকি পারিতোষিক বিতরণ সবার বর্ণনা। তো আমি এই জিনিসটাকে পেসিজ একবার হালকা খুঁজবো। হালকা খুঁজলেই কিন্তু আমার আনসারটা চলে আসবে। তো এখানে আমরা একটা জিনিস, এখানে এই যে হোমব্রম নিয়ে কথা এখানে বলে। এখানে দেখুন, বিক্রম হোমব্রম দাঁড়াইয়া বলিলেন, উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাংলায় বলিলেন, আমি কিছু বলবো। ইয়েস, বলুন স্যার। হোমব্রম বলিতে লাগিলেন, এই বনকে আমরা ভালোবাসি। অর্থাৎ তিনি প্রকৃতিকে ভালোবাসেন। এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণে আমরা পালিত, এই বনের রূপ সৌন্দর্যে আমরা মুগ্ধ, এই বনের গাছপালা লতাগুল্ম পশু পক্ষী ফল ফুল আনন্দ আমাদের পরমাত্মীয়। এই বনকে আমরা ভালোবাসি, খুব ভালোবাসি। বনকে কেন্দ্র করে আমাদের সুখ দুঃখ, বনই আমাদের জীবন। অর্থাৎ দেখলাম যে এই যে হেমব্রম তিনি কিন্তু এই যে বন জঙ্গল নিয়ে ওনার যে ভালোবাসা, এটা কিন্তু অকৃত্রিম ভালোবাসা। তিনি বন জঙ্গল নিয়ে অনেক কথা বলেছেন, এই বনকে তিনি অনেক ভালোবাসেন, এটা কিন্তু বারবার তিনি বলেছেন। সুতরাং এই গল্প মূলত কিসের উপর ভিত্তি করা হয়েছে? বিক্রম হেমব্রমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা। দেখুন, ডাইরেক্ট প্যাসেজের ডাইরেক্ট উত্তর। আপনারা অনেকে বলেন যে স্যার প্যাসেজ থেকে অনেক টাফ কোয়েশ্চন আসে, কিন্তু আসলে টাফ না। আমাদের প্রশ্নগুলা, এটা কিন্তু লেটেস্ট প্রশ্ন, দেখতে পাচ্ছেন জুলাই 24-এ আসা প্রশ্ন। এবার আপনারা বলুন কঠিন না সহজ, আমি তো আপনাদের সামনে সলভ করে দিলাম ভাই। বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে? বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে? হাসপাতালের কর্মীরা, বনদেবী, হেমব্রম ও তার সাথীরা, নাকি বন বিভাগ? তো এখানে কারেক্ট আনসার আমাদের কি হবে? 93। তো 93 প্রশ্ন আমরা এখানে আনসারটা দেখে নিই। প্রশ্নটা কি ছিল? বনের রক্ষণাবেক্ষণ কে করে? তো বনের রক্ষণাবেক্ষণ যেখানে থাকবে এখানে আমাদের আনসারটা থাকবে। এই দেখুন, আইনত এখন আপনারাই বনের রক্ষক। আপনারা বলতে কারা? আপনারা বলতে বনের ছোট গাছকে কেউ আঘাত করিয়া মারিত না, অকারণে কোনো গাছ কাটার নিয়ম ছিল না, অসময়ে অকারণে বনের আপনারাই এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন। বনের সম্বন্ধে আপনাদের কথা কেউ শুনে না, আমাদের কথা আর কেউ শুনে না। আইনত এখন আপনারাই এখানে বনের রক্ষক। সত্যি যদি রক্ষক হতেন, সত্যি যদি বনদেবীকে আপনারা সেবা করিতেন, তাহলে আমাদের মনের দুঃখ হইতো না। তার মানে বনদেবী বর্তমানে রক্ষক নন। কিন্তু বড় দুঃখ হয় যে আপনারা আইনের রক্ষক নাকি ভক্ষক। সকলেই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। সুতরাং এখানে কার কথা বলা হচ্ছে? এই যে আইনগত অপরাধ, আইনগত। এখানে একটা পয়েন্ট আমরা দেখব। এখানে আইনগত কোথায় একটা অপশন দেখেছিলাম, আইনত আপনারাই বনের রক্ষক। তো আইনগতভাবে কে রক্ষণ করতে পারে? আইন অনুযায়ী। তো আইন অনুযায়ী এখানে বন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণ করার জন্য, আইন অনুযায়ী। ঠিক আছে, এটা ক্লিয়ার? কারণ হিমব্রম তো করেন না, বনদেবীও করেন না,
আর হাসপাতালের কর্মী বলে প্যাসেজে আমরা কোথাও দেখতেও পাইনি। সুতরাং কারেক্ট আনসার এখানে বন বিভাগ। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করিতাম, এটা কি ধরনের বাক্য? তো আমরা জানি যখন কোনো বাক্যে যখন তখন তখন কোথায় গেল, এই যে যখন তখন যে সে যারা তারা, এই ধরনের সাপেক্ষ সূচক কিংবা সাপেক্ষ সর্বনাম যখন এই বাক্যকে একটা বাক্য থাকে তখন সেই বাক্যটা কি হয়, জটিল বাক্য হয়ে যায়। তো এটা কনসেপ্ট আমরা বারবার বলেছি, এবারে বলার প্রয়োজন নেই। এবার দেখি, সবা আমার ডিসপেন্সারি হইতে একটু দূরে হইবে শুনিলাম। এই বাক্যটিকে যদি আমি চলিত ভাষায় রূপান্তর করি তাহলে আমার কি দাঁড়াবে? কোয়েশ্চন নাম্বার 95 এর কারেক্ট আনসার কি হবে? তো এখানে আমরা দেখি, আমরা কিচ্ছু জানি না কিন্তু, ঠিক আছে, আমরা জানি না কিন্তু আমরা এবার কি করব, এলিমিনেট করব। এলিমিনেট করে করে আমরা কিন্তু আনসারটাকে বের করব। এবার এখানে দেখুন হইতে আছে, হইতে আছে, তার মানে অপশন নাম্বার 3 তে হইতে আছে, তার মানে এই হইতেটা এখানে হবে না। ক্লিয়ার? হইবে, এখানে হইবে, তাই না? এখানে হইবে, তো এখানে দেখুন আছে হইবে, তার মানে এই হইবেটাও হবে না, আমাদের পরিবর্তন করতে হবে, তো তাই না ভাই? তারপর বেশ একটু দূরে হবে, এখানে দেখুন শুনিলাম আছে, প্রশ্নে শুনিলাম আছে, অপশন নাম্বার 1 এ আছে শুনিলাম, সুতরাং এটাও তো কারেক্ট আনসার নয়। সেম থাকবে না, একটু ব্যতিক্রম, প্রত্যেকটা যে আমাদের বিশেষ করে ক্রিয়াপদ যেগুলো থাকবে বা সর্বনাম থাকবে প্রত্যেকটা কিন্তু পরিবর্তন হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2, সভা আমার ডিসপেন্সারি থেকে, হইতে থেকে থেকে হয়েছে, বেশ একটু দূরে হইবে থেকে হবে, শুনিলাম থেকে শুনলাম। অর্থাৎ চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় এবং সাধু ভাষায় তার সম্পূর্ণ রূপ পূর্ণ রূপ ব্যবহার হয়। এবার আমরা দেখি, পারিতোষিক বিতরণের পর সবাই প্রদত্ত হোমব্রতের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কি ছিল? বনের রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর বর্ণনা দেওয়া, বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা, বনে আগুন লাগলে কি করা উচিত তা বোঝানো, বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা। তো কোয়েশ্চন নাম্বার 96, তিনি কি বলেছে প্রশ্নটা দেখি। পারিতোষিক বিতরণের পর সবাই হোমব্রমের বক্তৃতার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? তো হোমব্রমের প্রধান উদ্দেশ্যটা কি ছিল আমরা দেখি। আপনারা কেউ যদি, এই দেখুন এখানে পারিতোষিক বিতরণ হচ্ছে, তারপর বলেছে আপনারা যদি কেউ কিছু বলার থাকে তা বলুন। তো হোমব্রম তখন বললেন, কি বললেন, এই বনকে আমরা ভালোবাসি, খুব ভালোবাসি, বনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আছে, বনই আমাদের জীবন। তারপর এখানে একটা ক্লিয়ার লেখা হয়তো বা থাকবে, যখন অধিকার ছিল তখন বনকে আমরা সেবা করতাম, এই বনকে আমরা রক্ষা করতাম, এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্য প্রাণ পর্যন্ত দিতাম, আগুন নেবাতাম, বনের ছোট ছোট গাছকে কেউ আঘাত করলে শাস্তি দিতাম, অকারণে কাটবার নিয়ম ছিল না, সময়ে অসময়ে ইত্যাদি ইত্যাদি লেখা ছিল। এখন কিন্তু আমাদের আর অধিকার নাই, এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করবেন, ঠিক আছে, আইনত এখন আপনারাই বনের রক্ষক। সুতরাং এখন বর্তমানে এই আইনের রক্ষক যারা আছে তারা যেন বনকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে, দেখাশোনা করতে পারে, তার জন্য তিনি এই বন বিভাগের কাছে তিনি কি করছেন, অনুরোধ জানাচ্ছেন। আলটিমেটলি এটা দাঁড়ালো। অ্যাকর্ডিং টু দিস অপশন আমাদের কোনটা কারেক্ট আনসার? এখানে দেখুন, বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা, ঠিক আছে, যে তোমরা বন বিভাগের যারা আছে তোমরা বনকে ভালোবাসো, আগে তো আমরা ভালোবাসতাম, তো এখন তো আর আমরা পারছি না, এখন আমাদের কথা কেউ শুনে না, এবার তোমরা হচ্ছে বন বিভাগের আইনের রক্ষক, তোমরা এবার বনকে ভালোবাসতে শেখো। তারপর দেখুন 97 কি বলেছে, স্বচ্ছ, স্বচ্ছ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? তো 97 এর কারেক্ট আনসার হচ্ছে, যদি কোনো বাক্যে বফলা থাকে, বাক্য নয় কোনো শব্দে যদি বফলা থাকে তাহলে বফলার পরিবর্তে রসু কার ব্যবহৃত হয়, আমরা আগে বলেছিলাম। তো সুতরাং স্বচ্ছ থেকে সু প্লাস অচ্ছ, ঠিক আছে। আবার যদি এখানে আরেকটা উদাহরণ যদি বলি, দেখুন স্বাগত, যদি বলা হয় স্বাগত, এখানে বফলা আছে, তো বফলার পরিবর্তে সবসময় কি হবে, রসৌকার হবে। আর এখানে আ আছে, তার মানে আ গত, সু প্লাস আগত ইকুয়াল টু স্বাগত। তো এই ধরনের বফলা থাকলে রসৌকার হবে, শুধু স্বল্পর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তারপর দেখি, হোমব্রমের বক্তৃতা অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কোয়েশ্চন নাম্বার 98, কোনটা সত্য নয়?
বনে আগুন লাগলে বিক্রম এবং তার সাথীরা দৌড়ে যেত আগুন নিভাতে। এটা তো এখন দেখলাম, যেটা তো কারেক্ট ভাই। বনের পশু পাখি শিকার বিক্রম এবং সাথীরা পাপ বলে মনে করতো, এটাও ঠিক, তারা তো পশু পাখি শিকার করতো না, আমরা এইমাত্র পড়লাম। স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না, আর স্বাধীনতা পরবর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না। তো এবার তিনি তিনি কি করছেন, আমরা আগের প্রশ্নে দেখেছি যে তিনি বন বিভাগের কাছে অনুরোধ করছেন যে তোমরা এবার বনকে ভালোবাসো। তার মানে স্বাধীনতার পরবর্তী সময় আইন যারা ছিল, আইনের রক্ষকই যারা ছিল, তারা বনকে ভালোবাসে না। তাই যদি ভালোবাসে না, তাই তো তিনি অনুরোধ করেছেন। যদি ভালোবাসতো তাহলে কিন্তু অনুরোধ করার কোনো কথা ছিলই না। সুতরাং এখানে স্বাধীনতা পরবর্তী সময়ে বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা সত্য নয়, কারণ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে, ও আচ্ছা দুঃখিত, এখানে দেখো স্বাধীনতা পূর্ববর্তী। তো স্বাধীন ভারতের আগে কিন্তু বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না তেমন কথা না, কিন্তু আইনের দৃষ্টিতে কি ছিল, তারা ছিল না। কিন্তু এখানে যে আমার হোমোব্রোম ছিল, এই হোমোব্রোম কিন্তু কি করতো, বনকে ভালোবাসতো। ঠিক আছে, তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে এটা, যে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তো স্বাধীন হওয়ার আগে যে বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না তেমন কোনো কথা না, সবাই ভালোবাসতো। কিন্তু এই হোমোব্রোমের অধিকারটা ছিল একটু বেশি, কারণ তার কথা সবাই মানতো। বর্তমানে তার কথাটা কেউ মানে না, এটাই হচ্ছে ডিফারেন্স। তারপর দেখি নিচের কোনটি বিক্রম হেমব্রোমের চেহারার সঠিক বর্ণনা নয়। 99, তার চেহারা দেখলে 40-এর কাছাকাছি বলে মনে হয়। এখানে বর্ণনা নয় বলেছে ভাই, নেগেটিভ প্রশ্ন দেখতে হবে। তার চেহারা দেখলে 40-এর কাছাকাছি বলে মনে হয়, তার চেহারা দেখলে 70-এর কাছাকাছি বলে মনে হয়, তার চেহারার মধ্যে সৌম্য শান্তভাব লক্ষণীয়, তারপর হচ্ছে তার চোখের দৃষ্টির স্বচ্ছতা এবং একাগ্রতা সবগুলাকে আকর্ষণীয়। তো এবারে আমরা তার চেহারা সম্বন্ধে তো আমরা পেসেজে পড়িনি এখন পর্যন্ত। তো এবার আমরা একটু পড়ে নিই যে তার চরিত্রটা বা চেহারাটা কেমন ছিল। এই দেখুন তার চেহারাটা এবারে আছে। এই সভাতেই প্রথমে আমি বিক্রম হেমব্রমের সাক্ষাৎ পাই। দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা, মানে পোশাক এবং চেহারা বড়িয়া ছিল। প্রকাণ্ড মাথায় পিকস্টিক হ্যাট, গায়ে ফুল হাত শার্ট, পায়ে ভারী বুট জুতা, পরিধানে খাকি প্যান্ট, সৌম্য শান্ত চেহারা, মনে হইল যেন কালো পাথরের মূর্তি একধারে বসানো হচ্ছে। গোলগাল ভারী মুখ, পরিষ্কার কামানো, চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র, দেখিয়া মনে হইয়াছে বয়স 40-এর কোটায় হইবে, পরে শুনিয়াছিলাম 70-এর কাছাকাছি। এবার এখানে প্রশ্ন আছে, উত্তরটা এখানে লুকিয়ে আছে। দেখিয়া মনে হয় 40-এর কাছাকাছি, অ্যাকচুয়ালি তার বয়স হচ্ছে 70। তার মানে নিচের কোনটা সত্য হবে? দেখিয়া মনে হচ্ছে বয়স 40-এর কাছাকাছি, ঠিক আছে, এটা কিন্তু সত্য। দেখিয়া মনে হয় যে বয়স 40-এর কাছাকাছি, তো দেখিলে মনে হয় বয়স 40-এর কাছাকাছি, এটা তো কারেক্ট। সৌম্য ছিল, শান্ত ছিল, এটাও কারেক্ট। তারপর চোখের দৃষ্টির স্বচ্ছতা, এটাও কারেক্ট। কিন্তু দেখলে 70-এর কাছাকাছি মনে হয়, এটা কিন্তু ইনকারেক্ট, এটা হচ্ছে ভুল। অ্যাকচুয়াল তার বয়স ছিল 70, কিন্তু 70-এর কাছাকাছি, কিন্তু দেখলে তাকে 40-এর কাছাকাছি বলে মনে হয়। সুতরাং এটা কিন্তু ভুল। 70-এর কাছাকাছি দেখলে মনে হয় না, দেখলে মনে হয় 40-এর কাছাকাছি। সুতরাং সঠিক বর্ণনা নয় কোনটি? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। তো এবার আমরা একটা কবিতায় চলে যাই। কোয়েশ্চন নম্বর 100 থেকে 105 পর্যন্ত আমরা একটা কবিতা দেখব। ক্লিয়ার? তো একইভাবে আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাব। কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান? 100 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান? পিশাচরূপী দুর্বৃত্তদের পশ্চাত্তাপ করার সুযোগ দিতে চান, পিশাচদের সঠিক শাস্তি দিতে চান, মাদকাসক্ত ও মস্তিষ্ককে অচেতন করে দিতে চান, নাকি দুর্বৃত্তদের ক্ষমা করতে চান? তো এখানে কি বলেছে, যেসব দুর্বৃত্তরা শৈশবরূপী নারী শক্তিকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা অবশ অচেতন করে রেখেছে, তাদের কি তোমরা ক্ষমা করবে? তোমরা কি সহ্য করবে? তাদের কি বাঁচতে দেবে? তারপর এখানে এই দেখুন, এখানে ক্লিয়ার লেখা আছে, আমরা পারবো না এই নররূপী পিশাচদের সঠিক শাস্তি দিতে। অর্থাৎ তারা শাস্তি দিতে চাইছিল কিন্তু তারা পারছে না, অর্থাৎ নররূপী পিশাচদের শাস্তি দিতে তারা চাইছিল। তো এখানে তারা কি চায়? যে পিশাচদের যাতে সঠিক শাস্তি দিতে চায়। সুতরাং
পিশাচদের সঠিক শাস্তি দিতে চান, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। কবিতাটিতে কবি এখানে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে? নির্যাতিত বিশ্ব প্রকৃতির, নির্যাতিতা ভারত মায়ের, নির্যাতিতা কন্যার মায়ের। তো এখানে 101 নম্বর প্রশ্নের কি বলেছে, এখানে দেখুন দেওয়া আছে, আমরা সাধারণ নারীরা কন্যা সন্তানের মায়েরা কি শুধু দেখে যাব? তার মানে এখানে কন্যা সন্তানের মায়েদের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? কন্যা সন্তানের মায়েদের কথা বলা হয়েছে। ক্লিয়ার আনসার ভাই। কার যন্ত্রণা? কন্যা সন্তানের মায়েদের। নির্যাতিতা কন্যার মায়ের ইজ দ্য কারেক্ট আনসার। পাশবিক শব্দের বিশিষ্ট পদ। আবারও আমরা বিশিষ্ট পদে চলে গেলাম। এটা কিন্তু আমাদের ব্যাকরণের প্রশ্ন, এটা আমরা পেসিজে গিয়ে সময় নষ্ট করব না। তো পশুপতি, পাশব, পশুবত্ন, এটা কারেক্ট আনসার হবে পশু। বিশিষ্ট পদ, পাশবিকের বিশিষ্ট পদ হবে পশু। এবার যে কোনো একটা শব্দ দিতে পারে, এটা দিয়ে বলবে এটার বিশেষণ পদ কোনটি। তো আপনাকে ট্রিকগুলা জানতে হবে। বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের জন্য আবেদন প্রকাশিত হয়েছে? বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানে আবেদন করা হয়েছে? যারা ভারত মায়ের শক্তি রূপের অপমান করেছে, যারা কন্যা সন্তানদের মায়েদের উপর দৈহিক অত্যাচার করেছে, পিশাচরূপী দুর্বৃত্তদের যারা প্রকৃতিকে ধ্বংস করেছে, পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার করেছে। এখানে দেখুন পাশবিক অত্যাচার হয়তো সম্ভবত, এই দেখুন, আমরা আর কত পাশবিক অত্যাচারের শিকার হব। অর্থাৎ এখানে ক্লিয়ার লেখা আছে যে পাশবিক অত্যাচারের শিকার হব, অর্থাৎ এখানে পাশবিক অত্যাচার করছে, সুতরাং এটা শাস্তি প্রদানের জন্য তারা আবেদন করছে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 4, পিশাচরূপী দুর্বৃত্তদের যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নিচের কোন শব্দটি সংহার শব্দের সমার্থক শব্দ নয়? সংহার, বিনাশ, নিধন, বধ এবং ঐক্য। সংহার শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? 104। তো সংহার মানে বিনাশ বা নষ্ট হওয়া, সংহার মানে নিধন করা, সংহার মানে বধ করা, কিন্তু সংহার মানে ঐক্য নয়। ঐক্য মানে হচ্ছে কি মজবুত করা বা শক্তিশালী করা বা একজুট হওয়া। ঠিক আছে, তো সুতরাং এটা সংহারের সমার্থক শব্দ নয়, সুতরাং এটা কারেক্ট আনসার। দেখলেন এখানে আমাদের সমার্থক শব্দগুলোও কিন্তু আমাদের জানতে হবে। এখানে কবি ভারত মাতাকে কয়টি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত করতে বলেছেন? কয়টা রূপ ভারত মায়ের? তো আমরা একটু পেসিজে যাই। এখানে দেখুন, মাতৃরূপ, শক্তিরূপ, সৃষ্টিরূপ এবং বুদ্ধিরূপ। কয়টা রূপ পেলাম? 4টা রূপ। তিনি সঠিক শাস্তি দিতে আমরা পারবো না, সুতরাং আমরা মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের এবং বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও, সংহার করো অসুরকুলের। অর্থাৎ এখানে কয়টা রূপ? 1, 2, 3, 4টা রূপের কথা বলা হয়েছে। তো 4টা রূপ কোন অপশনে দেওয়া আছে ভাই? 4টা রূপ দেওয়া আছে আমাদের অপশন নাম্বার 1 এ দেওয়া আছে, সুতরাং এটা হবে কি কারেক্ট আনসার। শিক্ষক, তারপর আমরা পেডাগজিতে চলে যাই ডাইরেক্ট। পেডাগজি প্রশ্নগুলো দেখবো খুব তাড়াতাড়ি ঝট করে। শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভিক্ষার যেটা প্রভাব, এটাকে কি বলে? শ্রেণীকক্ষ প্রভাব, রচনাত্মক, উৎসাহবর্ধক না পরিচ্ছন্নমূলক প্রভাব? 106। তো এটার কারেক্ট আনসার হবে ওয়াশব্যাক, পরিচ্ছন্ন। ঠিক আছে, শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদান সবার উপর কিভাবে পরীক্ষা হবে এবং অভিক্ষার যেটা প্রভাব ফেলবে, এটাকে আমরা ওয়াশব্যাক বলতে পারি। এবার এখানে দেখি 107, তালিকা 1 এর সঙ্গে তালিকা বি আমরা মিলাবো। এবারে সংযোগমূলক ভাষা শিখন থেকে কোনটা হবে? প্রত্যক্ষ পদ্ধতি থেকে কোনটা হবে? ব্যাকরণ পদ্ধতি থেকে কি হবে? পশ্চিমের নিউ পদ্ধতি মানে ওয়েস্ট নিউ মেথডের আমরা কি দেব? 107 এর কারেক্ট আনসার কি হবে আমরা দেখে নেই। সংযোগমূলক ভাষা শিখন। ঠিক আছে, তো সংযোগমূলক ভাষা শিখন যদি হয়, সংযোগমূলক মানে সবাই মিলেমিশে, কোলাবোরেট যাকে বলা হয়। আর যেখানে কোলাবোরেট আছে, সবাই মিলেমিশে আছে, সেখানে সামাজিক ভাবটা আসবে। তার মানে একের একটা হবে কারেক্ট আনসার। তার মানে একের এক অপশন নাম্বার 3 আছে, তো অপশন নাম্বার 3টা হবে কারেক্ট আনসার। বাকিগুলো আমরা একটু দেখে নেই। প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথডে আমরা কি করি? ব্যাকরণকে উদ্দীপক হিসাবে শেখানো যায়, কারেক্ট বাই। তারপর ব্যাকরণ পদ্ধতিতে আমরা কি করি? ব্যাকরণ অনুবাদে লিখিত সাহিত্যিক পাঠ হয়, আর পশ্চিমের নিয়োগ পদ্ধতিতে নীরব পঠন হয়, সেটা মনে রাখবেন। পশ্চিমের ওয়েস্ট মেথড সবসময় নীরব পঠনকে বেশি ভূমিকা দিয়েছে, সুতরাং
আমাদের ডি এর 2 হয়ে গেল, এক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর আমরা দেখি শিখনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে। শিখনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষাটা মৌখিক হোক বা অমৌখিক হোক যাই হোক না কেন অভ্যাসটা গঠনমূলক পদ্ধতির মাধ্যমে গঠনমূলক। তো গঠনমূলক হচ্ছে কি জ্ঞানাত্মকবাদী, নাকি পারস্পরিক ক্রিয়াশীলতা, না সক্রিয় কর্মবাদী, নাকি আমাদের আচরণবাদী? কোয়েশ্চন নাম্বার 108। তো যেহেতু সেটা অভ্যাসটা গঠনমূলক হবে ভাষাটা, সুতরাং এটা হবে কি বিহেভিয়ারালিস্ট। অভ্যাস কার দ্বারা হয়? বিহেভিয়ারের দ্বারা হয় বা আচরণবাদীর দ্বারা হয়। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে আমাদের আচরণবাদী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একজন ভাষা শিক্ষিকা 5ম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে তিনি সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কাজের জন্য তিনি কি করেন? তিনি কি করলেন? তিনি যখন শিক্ষা দান করলেন তখন তিনি সংবাদপত্র, মেনু কার্ড বা ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন তাদের পড়ানোর জন্য। এই যে তিনি শিক্ষণ কার্যে তিনি কি করছেন? তিনি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির মাধ্যমে ছাত্রদের ইংরেজি শেখাতে চান। তিনি ছাত্রদের মধ্যে সচেতনতার সৃষ্টি করছেন। তিনি অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য যথার্থ উপাদান ব্যবহার করেন। তিনি তার ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর চেষ্টা করেন। 109 এর কারেক্ট আনসার কি হবে? এখানে আমি সবসময় আপনাদের একটা কথা বলি, যেখানে বাস্তব জীবনভিত্তিক বা রিয়েল লাইফ সিচুয়েশন কিংবা রিয়েল যেখানে হবে এটা হবে কারেক্ট আনসার, তাই না? কিন্তু এখানে অপশন নাম্বার 1টা কারেক্ট, বাস্তব জীবনভিত্তিক ঠিক আছে মানলাম, কিন্তু তারপরেও অপশন নাম্বার 1টা কারেক্ট আনসার হবে। কেন হবে না? এখানে দেখুন ইংরেজি শেখাতে চান, কিন্তু প্রশ্নে কোথাও আমরা ইংরেজি ভাষা, বাংলা ভাষা এই ধরনের কোনো আমরা মেনশন পাইনি। এখানে প্রশ্ন বলছে শুধুমাত্র ভাষা, তো ভাষা মাতৃভাষা তো হতে পারে, ইংরেজি ভাষা শেখাতে চান, ইংরেজি তো আমাদের দেওয়া নেই, সুতরাং আমরা এটা ক্যান্সেল করলাম। সুতরাং এই ক্ষেত্রে তার পরবর্তীতে বাস্তববাদী, শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার জন্য যথার্থ উপাদান মানে অথেন্টিক ম্যাটেরিয়াল, ঠিক বাস্তবভিত্তিকের পরেই যেটা পজিটিভ ওয়ার্ড আমরা দেখতে পাই এটা হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল, যেখানে এটা হবে কি কারেক্ট আনসার অপশন নাম্বার 3। অপশন 1 হতো কিন্তু এখানে ইংরেজি দেওয়ার কারণে অপশনটা হলো না, আদারওয়াইজ অপশন নাম্বার 1টা এখানে কারেক্ট আনসার হতো। ক্লিয়ার ভাই? ভারতবর্ষের ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এটা আমাদের বলতে হবে 110। সংস্কৃত একটি আধুনিক ভারতীয় ভাষা না ভাই, 1 নম্বরটা তো ভুল। সংস্কৃতটা ভারতীয় আধুনিক ভাষা নয়। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা হচ্ছে হিন্দি, এটা আমরা মানতে পারি। ভারতীয় সংবিধান অনুসারে ইংরেজি হচ্ছে একটা সহকারী ভাষা, 100% কারেক্ট। ইংলিশ ইজ নোন এজ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কারেক্ট। 8ম শিডিউলে 22টা ভাষা আছে, এটাও তো কারেক্ট। তো সংস্কৃত একটা ভারতীয় আধুনিক ভাষা, এটা হচ্ছে ভুল। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ভারতবর্ষে বহুভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? ভারতবর্ষে বহুভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষা নীতি সুসংগঠিত হওয়া উচিত। ভাষা পরিচয় এবং সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে। ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা যায়। প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলি সমানভাবে একত্রীকরণ করা উচিত। তো এবার আমরা একটা একটা করে অপশন আমরা প্রথমে কাটার চেষ্টা করি যে কোন আনসারটা হবে না। ভাষা পরিচয় এবং সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে না ভাই, প্রত্যেকটা ভাষার এক একটা সংস্কৃতি আছে, প্রত্যেকটা ভাষা এবং প্রত্যেকটা ভাষার সংস্কৃতির সঙ্গে একটা কিন্তু মিল আছে, এখানে পৃথক হবে না, এটা হচ্ছে ক্যান্সেল। ঠিক আছে? আর প্রভাবশালী ভাষা, সংখ্যালঘু ভাষা বলে কোনো কিছু হয় না, সুতরাং এটাও ক্যান্সেল। বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষা নীতি, এখানে বলেছে দেখুন বৈচিত্র্যপূর্ণ সমাজ, বৈচিত্র্যপূর্ণ মানে কি? বিভিন্ন ভাষাভাষী যেখানে রয়েছে, তো বিভিন্ন ভাষাভাষী যেখানে মানুষ রয়েছে সেখানে একটি ভাষা নীতি কি করে করব? যেখানে বহু ভাষা রয়েছে এখানে বহু ভাষা তত্ত্ব, প্রশ্নে দিয়েছে বহু ভাষা তত্ত্ব মানে অনেক ভাষা, আর এখানে বলেছে একটি ভাষা, তার মানে বহু ভাষা মানে তো একটি ভাষা নয়। সুতরাং অপশন নম্বর এটাও গেল, এটাও গেল, এটাও গেল। কারেক্ট আনসার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ভাষার সংযোগ সাধন ঘটে এবং
সামাজিক সংলগ্নতা রক্ষা করা যায়। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। গল্পের সময় এবং স্থানকে কি বলা হয়? কাহিনী, পরিণাম, বিষয় নাকি প্রেক্ষাপট? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 112 নম্বর প্রশ্ন। গল্পের যেটা সময় এবং স্থান, গল্পটা আমরা কোন সময় বলছি এবং কোন জায়গাতে বলছি, এটাকে বলা হয় কি তার প্রেক্ষাপট। আমরা বলি না যে এটাকে আরেকটা বলতে পারি যে পরিস্থিতি। কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় বা কোন পরিস্থিতিতে আমাদের কোন গল্প বলতে হয়, কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হয়, এটা আমাদের বুঝতে হবে। তো এটাই বলেছে গল্পের সময় এবং স্থান, কোন সময় কোন গল্প কোথায় বললে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাকে বলা হয় কি কোন প্রেক্ষাপটে আমরা কোন গল্পটা বলবো, দ্যাট ইজ কল্ড প্রেক্ষাপট। দ্বারা এটা তার বিষয়, পরিণাম বা কাহিনী কিছু নয়। শ্রবণ কিসের সাথে সংযুক্ত? এখানে লিসেনিং থেকে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে লিসেনিং। লিসেনিং আমরা দেখি শ্রবণ, 113 নম্বর প্রশ্ন কি বলেছে? বিষয়গুলি পূর্বলব্ধ জ্ঞানের জন্য, ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থে খুঁজে বের করা, ধ্বনিগুলি যেরূপ সেইভাবেই তাদের শোনা এবং অর্থ উদ্ধার করা, সময়ের বিচার করা। এখানে হচ্ছে ধ্বনিগুলি শনাক্তকরণ করতে হবে। ধ্বনিগুলা শনাক্তকরণ মানে খুব ভালো করে ধ্বনিগুলাকে বুঝতে হবে, কি ধ্বনি উচ্চারণ করা হচ্ছে এবং তার থেকে অর্থগুলা খুঁজে নিতে হবে। এটাও কিন্তু কারেক্ট। যদি ধ্বনিগুলা শনাক্ত করতে না পারি, অর্থাৎ কোন ধ্বনিটা উচ্চারণ হচ্ছে সেটা যদি খুব ভালো করে বুঝতে না পারি, তাহলে কিন্তু তার অর্থটা জিনিসটা আমরা বুঝবো না। আর যদি না বুঝি তাহলে কিন্তু অর্থটা খুঁজে বের করতে পারবো না। ঠিক আছে, অনেকে বলবেন যে স্যার অপশন নাম্বার 3 হওয়ার কথা ছিল, কিন্তু অপশন নাম্বার 3টা কেন হলো না? ধ্বনিগুলা যেরূপ সেইভাবেই তাদের শোনা না, ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রেও কিন্তু অনেক বিভিন্নতা রয়েছে। বিভিন্ন স্বরে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি ধ্বনি। ক, খ, অনেকে আবার খকে খলম, অনেকে আবার খলম বলে দেয়। যদি আমরা খলম বলি তাহলে বুঝে নিতে হবে এটা কলম বলা হয়েছে, এটা খলম বলে কিছু নাই। সুতরাং তাই বলা হয়েছে ধ্বনিগুলি যেরূপভাবে শুনবো সেরূপে শোনা হয় না, ধ্বনিগুলো বুঝতে হবে। যদি কেউ ভুলবশত যদি কেউ বলে ফেলে খলম, তাহলে বুঝে নিতে যে হবে না সেটা আসলে খলম নয়, সেটা হচ্ছে কলম। এই যে ধ্বনি যেটা শনাক্তকরণ, এটা সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। শ্রবণ ভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? শ্রবণ ভিত্তিক যখন পাঠ হবে তখন নিচের কোনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়? 114। বক্তাদের লিঙ্গ, বক্তাদের সংখ্যা, রেকর্ডিং এর বিরতি প্রদান নাকি বক্তব্য প্রদানের গতি? আচ্ছা, শ্রবণ ভিত্তিক যখন পাঠ হবে, কেউ যখন শ্রবণ দেবে, কেউ যখন শুনবে, তখন সেখানে ছেলে বক্তৃতা দিল না মেয়ে বক্তৃতা দিল, এটা কোনো ফ্যাক্টর করে না ভাই। আমরা জানি যে জেন্ডার ইকুয়ালিটি আমাদের থাকতে হবে, ছেলে মেয়ে আমরা সমান রাখি। আমরা এখানে বক্তাদের লিঙ্গ দিয়ে আমরা কখনো নির্ভর করি না যে শ্রবণটা কেমন হবে, তাই না? সুতরাং এখানে গুরুত্বপূর্ণ নয় বলেছে, তো বক্তাদের লিঙ্গ এখানে গুরুত্বপূর্ণ নয়, সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা? ওয়াও ভাই, গ্রহণযোগ্য দক্ষতা, বড়িয়া কোয়েশ্চন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা দেখতে পেয়েছি, রিপিটেড কোয়েশ্চন অনেকবার। এবং এটা হচ্ছে গ্রহণযোগ্য মানে কি রিসিপটিভ স্কিল। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে আমাদের কি রিসিপটিভ স্কিল, রিসিপটিভ স্কিল। তো রিসিপটিভ স্কিল মানে এখানে কোনগুলি আমরা জানি? লিসেনিং এন্ড রিডিং, লিসেনিং এন্ড রিডিং আমরা বারবার জানি। আর প্রোডাক্টিভ মানে কি কনসেপ্টের ক্লাসে বারবার বোঝানো হয়েছে, তাই আমি এই নিয়ে বিশেষ আলোচনা করতে যাচ্ছি না। আরেকটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেশন স্কিল, আমরা বলতে পারি এক্সপ্রেসিভ স্কিল। এটা হচ্ছে কি আমাদের রাইটিং এবং স্পিকিং। তো লিসেনিং এবং রিডিং মানে শ্রবণ এবং পঠন। তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার 2তে আছে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে আমাদের 116। একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্য একটা কার্য দিলেন। রেস্তোরাঁয় বিভিন্ন একটা রেস্টুরেন্টে চলে গেলাম, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আমরা খুব ভালো করে জানিবি। একটা রেস্টুরেন্টে চলে গেলাম, এখানে একটা শব্দ তালিকা দেওয়া আছে, শব্দ তালিকার সাথে শিক্ষার্থীর পরিচয় করালাম যে দেখো এটা হচ্ছে থালা, এটা হচ্ছে চামচ, ঠিক আছে, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে চেয়ার। এই রেস্টুরেন্টের বিভিন্ন জিনিসের সঙ্গে আমরা কি করলাম, তাকে পরিচয় করালাম। এটা নিচের কোন পাঠের উদ্দেশ্য? ছুটি কাটানোর স্থান সম্পর্কে পাঠটি পড়ানো, জটিল চিন্তার বিকাশ, আবিধানিক উপাদানের সঙ্গে
শিক্ষার্থীকে সচেতন করা, না ব্যাকরণিক উপাদানের সঙ্গে পরিচয় ঘটানো? এক্ষেত্রে 116 কারেক্ট আনসার ডাইরেক্ট আমাদের চোখের সামনে আসছে কি এখানে সময় কাটানো বা টাইম পাস কোনো ব্যাপার নেই। এখানে গ্রামার কোথা থেকে চলে আসলো? এখানে জটিল চিন্তার বিকাশ হয় না। জটিল চিন্তার বিকাশ তখনই হবে যেখানে কিছুটা ক্রিয়েটিভিটি থাকবে বা ক্রিটিক্যাল থিঙ্কিং। জটিল চিন্তার বিকাশ মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেখানে তাকে একটা প্রশ্ন দেওয়া হবে, বলা হবে যে এটা থেকে তুমি সমস্যা, এটা একটা সমস্যা দেবেন, বলবেন যে তুমি এটা থেকে সমস্যা বের করো, সমাধান বের করো। দুঃখিত, একটা সমস্যা তাকে দেওয়া হবে, তাকে বলা হবে তুমি এখান থেকে কি করো, সমাধান বের করো। দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। আর এখানে আমি শুধু তাকে শব্দের সঙ্গে পরিচয় করাচ্ছি, তার মানে আবিধানিক উপাদান, আবিধান মানে ডিকশনারি। ডিকশনারিতে আমরা যে শব্দগুলো পড়েছি বা তাকে যে শব্দগুলো শেখাচ্ছি, তো এই শব্দগুলো আসলে সে চিনে কিনা না। আমি তাকে শেখালাম চামচ, তো হোয়াট ইজ চামচ, আমি তাকে পড়ালাম কিন্তু চামচ, কিন্তু সে আসলে চামচ জিনিসটা কি এটা আসলে তাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। তো তো তার জন্য রেস্টুরেন্টে গিয়ে যখন আমি এই যে ডিকশনারিতে পড়ালাম বা পাঠ্য বইয়ে তাকে চামচ যেটা পড়ালাম, তারপর আমি তাকে রেস্টুরেন্টে গিয়ে চামচটা তার হাতে ধরিয়ে দিলাম, এই দেখো এটা হচ্ছে কি চামচ। ঠিক আছে, সুতরাং এখানে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো বা অথেন্টিক ম্যাটেরিয়ালের সঙ্গে তার পরিচয় করানো। 117 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে। একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা কি করে, শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে ভাষা শিক্ষণকে কি বলা হয়? ছাত্ররা কি করছে, শিক্ষকের নির্দেশে দল গঠন করছে এবং এই দলের মাধ্যমে তারা কি করছে, একটা বিজ্ঞাপন উপস্থাপন করছে বা যাই করছে। আলটিমেটলি এখানে দেখছি যে তারা কি করছে, দল গঠন করছে। আর যেখানে দলগত শিখন হবে সেটা হবে কি সহযোগী শিখন বা কোলাবোরেটিভ লার্নিং, সবাই মিলেমিশে যখন শিখবে, দ্যাট ইজ দলগত লার্নিং। দলগত লার্নিং ইজ নোন এজ সহযোগী শিখন বা কোলাবোরেট লার্নিং, আমরা বারবার জানি। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 3। স্বরভঙ্গি, স্বর, ঝোঁক বা ছন্দ এই ধরনের যে ভাষাতাত্ত্বিক কার্য, এগুলা কি নামে পরিচিত? 118। এখানে যেহেতু ছন্দ দেওয়া আছে, ছন্দ নিয়ে আলোচনা, সুতরাং এটা ছন্দবিদ্যা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। স্বরভঙ্গি, স্বর, ঝোঁক এগুলা তো ছন্দেরই একটা পার্ট। আমরা ছন্দে কি করি, শ্বাসাঘাত প্রধান ছন্দে আমরা ঝোঁক মেরে মেরে পড়ি না, বৃষ্টি পড়ে ঠাপুর ঠুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। এই ধরনের আমরা ছন্দের মধ্যে আমরা কি করি, যে শ্বাসের যেটা ধাক্কারি কিংবা মাত্রা ইউজ করি, এগুলো সবগুলো হচ্ছে ছন্দবিদ্যা। আর এই ছন্দ যখন আলোচনা করব তখন এই স্বরভঙ্গি, স্বর, ঝোঁক এইগুলো আমাদের কাজে আসে। দ্যাট ইজ কল্ড ছন্দবিদ্যা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখছি। একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা এবং জমির মালিক ও ভাড়াটের অভিনয় করতে বললেন এবং যখন অন্য ছাত্রদের তাদের দেখতে এবং সংলাপ উপভোগ করতে বললেন, এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? তিনি কি করলেন, একদল ছাত্র রেডি করলেন। একদল ছাত্র, ধরে নিন আমরা এখানে 6 জন ছাত্র আছি, ঠিক আছে। কাউকে বলেন যে তুমি হচ্ছে একটা জমি আছে, তুমি হচ্ছে এই জমির ক্রেতা, তুমি হচ্ছে এই জমির বিক্রেতা, তুমি হচ্ছে এই জমির মালিক, তুমি হচ্ছে এই জমির ভাড়াটে। তো এটা নিয়ে তোমরা কি করো, একটা অভিনয় করো, একটা নাটক করো। এবং আরেক দল ছাত্রকে বলেন যে তারা নাটক করছে, তোমরা খুব ভালোভাবে শোনো। তো এই যেটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? অভিনয় শিক্ষার ক্লাস, নির্দেশনা, চরিত্র অভিনয় নাকি নাটক? 119 ক্লিয়ার কারেক্ট আনসার। এখানে তিনি কি করাতে চাচ্ছেন, চরিত্র অভিনয় করাতে চাচ্ছেন, তাই না? সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে 100% কারেক্ট আনসার, আর কোনো ডাউট এখানে নেই। বিদ্যালয়গুলির সংযোজনকারী যে দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত, কারণ বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব, বিদ্যালয়ে যখন আমরা কানেক্ট হই তখন আমাদের দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত হয়। কারণ কি, এটি শিশুর বিকাশ ঘটায়, সংস্কৃতির নয়। 120 বলেছে সংস্কৃতির নয়। কেন ভাই? সংস্কৃতির তো আমাদের হবে, প্রথম ভাষার বিকাশে বাধা দিবে না। দ্বিভাষা তত্ত্ব আমরা একটা ভাষা যখন শিখে নেই তখন প্রথম ভাষা কিন্তু দ্বিতীয় ভাষায় কখনো বাধা দেয় না। শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেবে, ইয়েস, এটা আমরা বলতে পারি। দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শিখনে গুরুত্ব দিতে হবে। এখানে দ্বিভাষা তত্ত্ব, তো দ্বিতীয় ভাষাটা ইংরেজি হবে না হিন্দি হবে না তামিল হবে না তেলেগু হবে না কি হবে?
প্রশ্নে কিন্তু মেনশন নাই, উত্তরে মেনশন আছে, তার মানে দ্যাট ইজ কল কারেক্ট, ইনকারেক্ট, সেটা ঠিক নয়। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। একটা এই ধরনের কনসেপ্ট বা ক্লাসগুলো আমরা অবশ্যই সবগুলো আপনাদের দিয়ে দেবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস চলছে, প্রতিদিন ক্লাস আসছে। আগে অনেক ক্লাস দেওয়া হচ্ছে, প্রিভিয়াস এর কোয়েশ্চেন বলুন, কনসেপ্ট বলুন, সবগুলো অলরেডি কমপ্লিট করা আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অতি শীঘ্রই কথা বলবো। ভালো থাকবেন, জয় হিন্দ।